বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা, যোগফল শূন্য। একাদশ পর্ব। ইতির জন্মদিন উপলক্ষে বাড়িতে বেশ বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে। সাধারণ পথচারী ভুল করে এটাকে বিয়ে বাড়ি ভেবে বসতেই পারে। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে। বিকেল থেকেই গেস্টরা আসতে শুরু করেছেন। ইতির বন্ধুরা এসে হৈ হুল্লোড় শুরু করে দিল। তাদের আড্ডা, হইচই আর মিউজিকের উচ্চ শব্দে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। অন্য কোনো সময় হলে তিথি খুব রাগ করত, কিন্তু আজ ইতির জন্মদিন, তাই সে কিছু বলল না। নেহা, প্রভা, রিফাত সহ তিথির কয়েকজন বন্ধু বান্ধবী এলো। ওরা ইতিকে উইশ করে তার জন্য আনা গিফট দিল। তিথি ওদের দেখে জিজ্ঞেস করলো, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? রিফাত বলল, না, তবে এখানে আসার পর একটা সমস্যায় পড়েছিলাম। তিথি অবাক হলো, জানতে চাইল কি সমস্যা। তোদের বাড়ির সামনে এসে বুঝতেই পারছিলাম না এখানে কি হচ্ছে, জন্মদিন নাকি কারো বিয়ে। এত আয়োজন দেখে ভাবলাম আঙ্কেল আন্টি হয়তো তোর বিয়ে দিয়ে দিচ্ছেন আজ, বলে দাঁত গেলিয়ে হাসতে লাগলো রিফাত। তিথি রিফাতকে মারতে গেল, কিন্তু রিফাত দৌড়ে সরে গেল সেখান থেকে। তিথি বলল, আসতে না আসতেই তোর দুষ্টুমি শুরু। তিথির অপর এক বন্ধু দীপ বলল, আমাদের কি দোষ? তোরা এমন সাংঘাতিক জন্মদিন পার্টি দিচ্ছিস, আমিও তো ভাবলাম তোর বিয়ে। যাক বাবা, বিয়ে না দেখে এখন শান্তি লাগছে, নয়তো আমাদের শ্রাবণের কি হতো। হাসল দীপ। নেহা আর প্রভাও ওদের সাথে হাসিতে যুক্ত হলো। তিথি বলল, তোরা না সব কয়টা এক একটা বদের হাড্ডি। আচ্ছা, শ্রাবণ কোথায়? ও এলো না যে তোদের সাথে? শ্রাবণের সাথে ফোনে কথা হয়েছে, আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হঠাৎ করে সিলেট গেল তো, তাই একটু দেরি হচ্ছে ফিরতে। ও আচ্ছা, আয় বসবি চল। কোথায় বসবো? চাইলে এখানে ড্রয়িং রুমে বসতে পারিস, অথবা ছাদেও বসতে পারিস, ওখানে ব্যবস্থা করা আছে। ছাদেই বসি চল, এখানে হয়তো তোর বাবার বিজনেস পার্টনার অনেকেই আছে, গণ্যমান্য ব্যক্তিত্ব, বড়দের মধ্যে বসতে ভালো লাগে না। হ্যাঁ, তুমি তো ছোট এখনো, একদম হাঁটুর বয়সী, এইটুকু, বলে প্রভা ভেঙচি কাটল। বাকিরা সবাই হাসলো তাতে। তিথি ওদের ছাদে নিয়ে এলো। পুরো ছাদ আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছাদের সোফা পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। ছাদের এক পাশে একটা স্টেজ বানানো হয়েছে, সেখানে ম্যাজিক দেখাচ্ছে একজন ম্যাজিশিয়ান। বাচ্চারা খুব আগ্রহ নিয়ে দেখছে। ক্যাটারিং সার্ভিসের লোক জুস নিয়ে যাচ্ছিল। রিফাত একসঙ্গে 2 গ্লাস নিয়ে নিল। নেহা বলল, তোর হ্যাংলামো আর গেল না। তিথি হাসলো, বলল, তোরা বস, আমি নিচতলা থেকে আসি, রিলেটিভরা এসেছেন তো, ওখানে থাকা জরুরি। আচ্ছা যা, সমস্যা নেই, তবে জলদি আসিস। আচ্ছা। তিথি গেটের দিকে যাচ্ছিল নিচে যাওয়ার জন্য, কিন্তু গেটের সামনে আসতেই মৃন্ময়ীকে দেখে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটাকে এত সুন্দর লাগছে যে কারো পক্ষে সহজে চোখ ফিরিয়ে নেওয়া অসম্ভব। তিথিও পারল না তা চোখ ফেরাতে। মৃন্ময়ী সর্বদাই খুব সুন্দরী, কিন্তু আজ এই পার্পেল রঙের শাড়িতে মৃন্ময়ীকে দেখতে এতই মনোমুগ্ধকর লাগছে, ঠিক যেন বেগুনি রঙের পিটুনিয়া ফুল। মৃন্ময়ীর রূপ যেন চাঁদের আলোর মতো উপচে পড়ছে। তিথি সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। শাড়ি পরলে সব মেয়েদেরই একটু বেশি সুন্দর দেখায়। তিথির মনে হচ্ছে শাড়িতে মৃন্ময়ীর থেকে সুন্দরী আর কাউকেই কখনো লাগবে না। মৃন্ময়ী খানিকটা লজ্জা পেল তিথির এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকায়। সে চোখ নামিয়ে ঠোঁট টিপে হাসল একটু। তিথি সম্মোহিতের মতো মৃন্ময়ের কাছে এগিয়ে গেল, তার চোখে এখনো মুগ্ধতা। মৃন্ময়ী তিথির চোখে চোখ রাখল। মৃন্ময়ের কৃষ্ণ কালো চোখ আর মায়াবী চেহারা তিথির ভেতরের অনুভূতিকে প্রবলভাবে নাড়িয়ে দিচ্ছে। গোপন রাখতে চেয়েও তা যেন আর গোপন রাখতে পারছে না। সেগুলো যেন বেরিয়ে এসে ছুতে চাইছে মৃন্ময়ীকে, বাধ্য করছে তাকে মৃন্ময়ের প্রেমে পড়তে।
মৃন্ময়ীর বুকের ভেতরও ঠিক একইভাবে মাদল বাজছে তিথির এমন নেশাতুর চোখের চাহনিতে। হঠাৎ করে নেহার ডাকে তিথির ঘোর কাটল। সে দ্রুত মৃন্ময়ীর থেকে সরে গিয়ে নেহার দিকে তাকালো। নেহা কাছে এসে বলল, কি রে, কখন থেকে ডেকে যাচ্ছি, শুনতে পাচ্ছিস না? না মানে, ফোনটা রেখে যাচ্ছিলে তো, এই নে। ও সরি। তিথি নেহার থেকে তার মোবাইল নিল। নেহা মৃন্ময়ীর দিকে তাকালে তিথি বলল, পরিচয় করিয়ে দেই, ও মৃন্ময়ী, যার কথা তোকে বলেছিলাম। আর মৃন্ময়ী, ও হচ্ছে নেহা, আমার বেস্ট ফ্রেন্ড। মৃন্ময়ী বলল, হ্যালো নেহা আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তিথির মুখে তোমার কথা শুনেছি, কিন্তু তুমি যে এত সুন্দর তা তো তিথি কখনো বলেনি। অবশ্য বললেও নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। মৃন্ময়ী যেন লজ্জা পেল, লাজুক হাসল। নেহা বলল, শুধু লজ্জা পেলে চলবে না, এসো আমার বাকি বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। তিথিও বলল, হ্যাঁ মৃন্ময়ী, এসো। তিথি আর নেহা ওদের বাকি বন্ধুদের সাথে মৃন্ময়ের পরিচয় করিয়ে দিল। মৃন্ময়ীকে দেখে রিফাত হা হয়ে গেল, তার মনে প্রেমের ঘণ্টা বেজে উঠল। সে তিথিকে একপাশে টেনে নিয়ে বলল, এই তিথি, এমন পরীর মতো একটা মেয়ে তোদের বাসায় থাকে, এতদিন কেন আমাকে বলিসনি? উফ, তুই এই কথা বলতে আমাকে আড়ালে নিয়ে এসেছিস, চল তো ওখানে যাই। না না, আমার কথা শেষ হয়নি, আগে বল, মৃন্ময়ী সিঙ্গেল না মিঙ্গেল? যদি সিঙ্গেল হয় তাহলে ওর সাথে আমার একটা প্রেম করিয়ে দে। তিথি এবার রাগীর দৃষ্টিতে রিফাতের দিকে তাকালো। রিফাত বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা যা, তোর কিছু করতে হবে না, ওর নাম্বারটা শুধু দে, বাকিটা আমি করে ফেলবো। তিথি এবার শান্ত অথচ গম্ভীর গলায় বলল, রিফাত শোন, তোর যার সাথে ইচ্ছা তার সাথে প্রেম কর, ফ্লার্টিং কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মৃন্ময়ের দিকে একদমই উল্টাপাল্টা দৃষ্টি দিবি না বললাম, নয়তো। রিফাত অবাক হয়ে বলল, নয়তো কি? নয়তো তোর চোখ দুটো খুলে আমি ক্যারাম খেলবো, বুঝেছিস? চল এবার। ঝাঁঝালো গলায় জবাব দিয়ে তিথি নেহাদের কাছে চলে গেল। রিফাত বিড়বিড় করে বলল, যাহ বাবা, সবার সাথে প্রেম করতে পারবো, শুধু মৃন্ময়ের সাথেই করলে দোষ? বিষয়টা তো খুব সন্দেহজনক লাগছে। তবে কি তিথি ম্যাডাম, আপনি এখানে ফেসেছেন? কথাটা ভেবে রিফাত মুচকি হাসল। সেও পুনরায় ওদের সাথে গিয়ে আড্ডায় যোগ দিল। মৃন্ময়ী অল্প সময়েই তিথির বন্ধুদের সাথে মিশে গেল। ওরা সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছিল। মৃন্ময়ী নেহার পাশে বসে আছে। তিথি তার ঠিক উল্টো পাশে অন্য একটা সোফায় বসেছে। তিথির দৃষ্টি বারবার মৃন্ময়ীর দিকে চলে যাচ্ছিল, চাইলেও যেন নিজেকে আটকাতে পারছে না মৃন্ময়ী নামের এই অনিন্দ সুন্দরী মেয়েটিকে দেখা থেকে। মৃন্ময়ী গতকালকের তিথির দেয়া সেই শাড়িটা পরেছে। তিথি জানতো এই শাড়িতে মৃন্ময়ীকে ভালো লাগবে, কিন্তু এত বেশি লাবণ্যময়ী দেখাবে তা সে ভাবতেই পারেনি। তিথির মৃন্ময়ীকে দেখার তৃষ্ণা যেন মিটছে না, বারবার আর চোখে ওর দিকেই তাকাচ্ছে। এভাবে চোরা দৃষ্টিতে মৃন্ময়ীকে দেখতে গিয়ে মৃন্ময়ীর চোখে চোখ পড়ে গেল তিথির। মৃন্ময়ীর সাথে চোখাচোখি হতেই তিথি লজ্জায় চোখ সরিয়ে নিল। মৃন্ময়ী তা দেখে ঠোঁট টিপে হাসল একটু। অন্যদিকে ধরা পড়ে যাওয়ায় লজ্জায় তিথির গাল রক্তিম হয়ে গেল। বাকিরা কিছু বুঝতে না পারলেও তিথির পাশে বসে থাকা রিফাত অল্প সময়ে ধরে ফেলল দুজনের এই লুকোচুরি খেলাটা। রিফাত বোঝার চেষ্টা করছে তিথি আর মৃন্ময়ের মধ্যে আসলে কি চলছে। সে যা ভাবছে সেটা নয় তো। সেরকম কিছু হলে শ্রাবণের কপাল পড়বে। রিফাত গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো মৃন্ময়ী আর তিথি দুজনকে। গল্পের এক পর্যায়ে শাহনাজ পারভিন এসে ছাদে উপস্থিত হলেন। শাহনাজ পারভিনকে দেখে তিথি বলল, মা এসো, আমাদের সাথে বসো। শাহনাজ পারভিন হাসি মুখে জিজ্ঞেস করলেন, গল্প করছো নাকি সবাই মিলে? নেহা বলল, হ্যাঁ আন্টি, আপনিও আসুন আমাদের সাথে। এখন বসবো না, তোমরা সবাই নিচে চলো, কেক কাটা হবে। এরপর তিথিকে উদ্দেশ্য করে বললেন, ইতি অপেক্ষা করছে তোর জন্য, জলদি আই। তিথি বলল, ও হ্যাঁ আসছি। এরপর বন্ধুদের বলল, চলো সবাই নিচে যাই।
ওরা শাহনাজ পারভিনের সাথে ড্রয়িং রুমে চলে এলো। ড্রয়িং রুম গেস্টে লোকারণ্য হয়ে আছে। ইতি কেক সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, তিথির জন্যই অপেক্ষা করছিল। শাহনাজ পারভিন তিথিকে নিয়ে ওখানে গেলেন। তিথির বাকি বন্ধুরা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে রইল, কারণ ওখানে জিয়াউল আলমের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গরা রয়েছে। তিথি এসেছে দেখে জিয়াউল আলম ইতিকে বললেন, এখন তাহলে কেক কাটা শুরু করা যাক। তিথি একবার ড্রয়িং রুমের চারদিকে চোখ বুলিয়ে নিল। শ্রাবণকে কোথাও দেখা গেল না। তার মানে কি শ্রাবণ এখনো এসে পৌঁছায়নি? ইতি কেক কাটতে যাচ্ছিল, ঠিক সেই সময় দরজা দিয়ে শ্রাবণ এসে প্রবেশ করলো। তার এক হাতে একটা ফ্লাওয়ার বুকেট, অন্য হাতে চকলেটের বক্স। ব্ল্যাক ব্লেজারটাতে বেশ হ্যান্ডসাম লাগছে শ্রাবণকে। শ্রাবণ তিথির দিকে তাকিয়ে একটু হাসলো। প্রত্যুত্তরে তিথিও হাসলো। শ্রাবণ তিথির বন্ধু। একই ব্যাচে পড়ার সুবাদে তিথির সাথে শ্রাবণের আলাপ হয়। এরপর থেকে বাকিদের মতো শ্রাবণও তিথির বন্ধুদের একজন হয়ে ওঠে। শ্রাবণ খুবই প্রাণচঞ্চল স্বভাবের একটা ছেলে। ইউনিভার্সিটির মেয়েদের কাছে সে হার্টথ্রব। শ্রাবণ দেখতে সুদর্শন, এতে কোনো দ্বিমত নেই। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, চিবুকের গড়ন, চাপ দাড়ি, উজ্জ্বল বর্ণ, দেহের গড়ন যে কোনো মেয়ের নজর কাড়তে যথেষ্ট। তাছাড়া ভীষণ ভালো গানও গাইতে পারে শ্রাবণ। তিথি তো একবার মজা করে বলেই দিয়েছিল, শ্রাবণ তুই ইঞ্জিনিয়ারিং কেন করছিস শুধু শুধু, তোর তো সিঙ্গার হওয়া উচিত। প্রাণবন্ত হাসি খুশি স্বভাবের শ্রাবণ যেখানেই যায় সব জায়গা মাতিয়ে রাখে। সবার সাথে সহজে মিশে যায়। এমন ছেলেদের সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু শ্রাবণ শুধু পছন্দ করে তিথিকে। তাদের বন্ধুত্বের শুরুতে শ্রাবণ ভেবেছিল তিথির প্রতি তার এই আকর্ষণটা শুধুই ভালো লাগা, কিন্তু দিন যত গড়াতে লাগলো শ্রাবণ বুঝতে পারল তিথির প্রতি তার এই আকর্ষণ শুধু ভালো লাগা নয়, তা ভালোবাসা। শ্রাবণ খুবই স্পষ্টভাষী ছেলে। মনের কথা গোপন করে রাখা তার স্বভাবের মধ্যে পড়ে না। সে তিথিকে ভালোবাসে বুঝতে পারার পরপরই বিষয়টা জানায় তিথিকে। একদিন তিথিকে ডেকে সরাসরি বলে ফেলে, তিথি আমি তোকে ভালোবাসি। ভাবিস না কথাটা ফান করে বলছি, আমি সিরিয়াসলি বলছি। আই এম ইন লাভ উইথ ইউ। শ্রাবণের কথা শুনে তিথির যার পরনাই অবাক হয়েছিল। হতভম্ব গলায় বলেছিল, এসব তুই কি বলছিস শ্রাবণ? আমি তো তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি কোনোদিন। প্লিজ তুই এসব বলে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দিস না। দেখ তিথি, আমি শুধু আমার মনের কথাগুলো তোকে জানিয়েছি। তোকে তো বলিনি আমাকে ভালোবাস, কিংবা আমাকে তোর ভালোবাসতেই হবে। আমি তোকে ভালোবাসি, এটাই আমার জন্য যথেষ্ট। তুই আমাকে ওই চোখে দেখিস না, ইটস ওকে। এটাতে আমাদের বন্ধুত্বে ফাটল ধরতে যাবে কেন? তুই আমাকে আগে যেমন বন্ধু ভাবতিস তেমনই ভাবিস, কিন্তু প্লিজ আমাকে কথা বলিস না তোকে ভালো না বাসতে, ভুলে যেতে। আমি তোকে ভালো না বেসে থাকতে পারি না। কথাটা বলতে গিয়ে শ্রাবণের গলা যেন খানিকটা কেঁপে উঠেছিল সেদিন। তিথির দু চোখেও কোনো এক অজানা কারণে জল জমতে শুরু করেছিল। শ্রাবণের ওই কথার পর তিথির বলার মতো আর কোনো কথা ছিল না। সত্যি তো, প্রত্যেক মানুষেরই ভালোবাসার অধিকার আছে, কাউকে ভালোবাসতে নিষেধ করাটাই বরং অন্যায়। তিথি সে অন্যায় করতে চায় না। সেই থেকে আজ 3 বছর ধরেই শ্রাবণ তিথিকে ভালোবাসে। তিথিকে খুশি করতে অদ্ভুত সব কর্মকাণ্ড করে, নানান ধরনের পাগলামি। সেগুলোই তিথি কখনো মুগ্ধ হয়, কখনো বা বিরক্ত হয়, কিন্তু বিরক্তিটা কখনোই শ্রাবণের কাছে প্রকাশ করে না। থাক না, কেউ যদি এই সব উদ্ভট কাজকর্ম করে আনন্দ পায় তাহলে সেটাই করুক। শ্রাবণ কাছে এসে বলল, সরি একটু লেট হয়ে গেল। কথাটা বলে ইতিকে বুকেট আর চকলেট দিয়ে উইশ করলো শ্রাবণ। হ্যাপি বার্থডে ইতি, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ শ্রাবণ ভাইয়া। তিথি জিজ্ঞেস করলো, এত লেট হলো কেন? কি করব বল, বাবা বিদেশে গেছেন, তাই বিজনেসের একটা কাজে আমাকেই সিলেটের অফিসে যেতে হলো। বুঝতে পেরেছি, যা গিয়ে বস ওদিকটায়। শ্রাবণ জিয়াউল আলম আর শাহনাজ পারভিনের সাথে কুশল বিনিময় করে বাকি বন্ধুদের কাছে চলে গেল। এখন তাহলে কেকটা কাটি? হ্যাঁ শুরু কর। ইতি মোমবাতি নিভিয়ে কেক কাটলো। উপস্থিত সকলে তাকে হাততালি দিয়ে উইশ করলো। ইতি বাবা মা বোনকে কেক খাওয়ালো নিজ হাতে, ওরাও ওকে খাইয়ে দিল।
মৃন্ময়ী কিছুটা দূরে তিথির বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল। তিথির হঠাৎ মৃন্ময়ের কথা মনে পড়ল। মৃন্ময়ী পাশে নেই দেখে এদিক সেদিক তাকিয়ে মৃন্ময়ীকে খুঁজতে লাগলো তিথি। দেখতে পেল কিছুটা দূরে ওর বাকি বন্ধুদের সাথে মৃন্ময়ী দাঁড়িয়ে আছে। তিথি এক পিস কেক নিয়ে মৃন্ময়ীর কাছে গেল। তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? ওখানে আমাদের কাছে থাকতে। এখানেই ঠিক আছে আমি। নাও এবার হা করো তো। হা করব? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল মৃন্ময়ী। হ্যাঁ, হা করো। মৃন্ময়ী হা করলে তিথি ওকে কেক খাইয়ে দিল। মৃন্ময়ীর ঠোঁটের কোণে একটু ক্রিম লেগে গেল। তিথি আঙ্গুল দিয়ে আলতোভাবে সেটা মুছে দিল। মৃন্ময়ী আশ্চর্য চোখে তিথির দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা কেমন করে যেন কাঁপছে। তিথির হাতের সামান্যতম স্পর্শ তাকে কেন এত পুলকিত করে। রিফাত কাছেই ছিল। সে খোঁচা মেরে বলল, শুধু মৃন্ময়ীকেই এত যত্নে কেক খাওয়ানো হচ্ছে। আমরা তো বন্ধু, স্পেশাল কেউ নই। আমাদের আবার কে খাওয়াবে? তিথি মৃন্ময়ীর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে হেসে রিফাতকে বলল, তোদের সবার জন্যই আছে। বুঝি তো সব আমি। মৃন্ময়ী যেন একটু লজ্জা পেল এই কথায়। কিছুক্ষণের মধ্যেই ওদেরকে কেক সার্ভ করা হলো। তিথি প্লেট রিফাতের হাতে দিয়ে বলল, নে খা, তোর কেক চলে এসেছে। আমাকে তো খাইয়ে দেওয়ার কেউ নাই, নিজ হাতেই খেতে হবে বলে কেকের টুকরো মুখে দিল রিফাত। তিথি ওর মাথার পেছনে চারটি মেরে বলল, সব সময় শুধু বাদরামি। শ্রাবণ সেখানেই ছিল। সে বলল, আমাকে তো অন্তত খাইয়ে দিতে পারিস। আফটার অল আমি স্পেশাল। না মানে তুই আমার কাছে স্পেশাল। কথাটা শুনে মৃন্ময়ী তৎক্ষণাৎ তিথির দিকে তাকালো, এরপর শ্রাবণের দিকে তাকালো। এই ছেলেটাকে তার সন্দেহজনক লাগছে। আসার পর থেকেই কেমন যেন তিথির সাথে লেগে আছে সারাক্ষণ। তিথি হাসল। শ্রাবণ আবার বলে উঠল, কি রে তিথি, বন্ধু হিসেবে খাইয়ে দিতে অসুবিধা নাকি? নাকি শুধু বন্ধু ভাবিস না? কথাটার ইঙ্গিত গোপন রাখার জন্য শ্রাবণ হেসে উঠল, যেন মজা করেছে। রিফাত বেশ মজা পাচ্ছে মৃন্ময়ের মুখের প্রতিক্রিয়া দেখে। তার মন বলছে তিথি আর মৃন্ময়ের মধ্যে কিছু একটা চলছে। আরো নিশ্চিত হওয়ার জন্য রিফাত তিথিকে বলল, তিথি খাইয়ে দে, বেচারা এতটুকু আবদার করলো যখন। মৃন্ময়ের মুখ অভিমানের কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু তিথি একবারও সেদিকে লক্ষ্য করল না। যদি করত তাহলে মৃন্ময়ের মুখের থমথমে ভাবটা হয়তো তার হৃদয়ে স্পর্শ করত। শ্রাবণ কিংবা রিফাতের এইসব কথাবার্তা তিথির কাছে নতুন না। এরা যেভাবে লেগ পোলিং করে সেটা তিথি জানে। সেও রসিকতার ছলে শ্রাবণকে বলল, তুই বাচ্চা নাকি যে আমি খাইয়ে দিতে হবে? নিজের হাতে খা। এই বলে শ্রাবণের হাতে প্লেট ধরিয়ে দিল। কিন্তু এতেও মৃন্ময়ের অভিমান কমল না, বরং অন্য চিন্তা মাথায় আসলো। শ্রাবণ কেন একটু আগে বলল তিথি ওর কাছে স্পেশাল? শ্রাবণ কেক খেতে খেতে বলল, আমার জন্য বিরিয়ানি আছে তো? হ্যাঁ আছে, সবই আছে। বিরিয়ানি কিন্তু আমি তোর হাতে ছাড়া খাবো না, ওটা কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। ইস, আমার তো খাইয়ে দিতে বয়ে গেছে, পারবো না। নিজ হাতে খেয়ে নিস, নয়তো খাওয়া লাগবে না। শ্রাবণ একটু মন খারাপের ভান করল। তিথি হাসল। মৃন্ময়ীর অস্থির লাগছে। তিথি শ্রাবণের সাথে এত হেসে হেসে কথা বলছে কেন? কই, অন্য বন্ধুদের সাথে তো সেভাবে বলছে না। আর শ্রাবণী বা কেন তখন থেকে তিথির সাথে এভাবে ফ্লার্টিং করে যাচ্ছে? মৃন্ময়ের প্রচুর বিরক্তি ধরল শ্রাবণের উপর। তিথি আজ কালো রঙের একটা সেলোয়ার কামিজ পরেছিল। খোলা চুলে তাকে অসম্ভব মায়াবী লাগছে। শ্রাবণ হঠাৎ তিথিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, এই তিথি, তোর ড্রেসটা তো আমার ব্লেজারের সাথে ম্যাচ হয়ে গেছে। মৃন্ময়ী সাথে সাথে দুজনের দিকে তাকিয়ে দেখে নিল আসলেই ম্যাচ হয়েছে। শ্রাবণ একটু দুষ্টু হাসি এসে বলল, এই রিফাত, আমাদের কাপড় লাগছে কিনা বলতো? রিফাত মুখ চেপে হেসে তিথির দিকে তাকিয়ে বলল, কি রে তিথি, প্ল্যান করে পড়েছিস নাকি? বেশ ভালোই মিলেছে। তিথি হতভম্ব চোখে শ্রাবণের দিকে একবার তাকালো। আসলেই দুজনের ড্রেসের কালার মিলে গেছে। আজ এই ড্রেসটা মা এনে তাকে দিয়েছিলেন পার্টিতে পরার জন্য। বুঝতে পারেনি শ্রাবণের সাথে কাকতালীয়ভাবে ম্যাচ করে যাবে। তিথি নিজের কপাল চাপড়ে বলল, উফ, তোরা দুই ফাজিলের জ্বালায় আমি যে পাগল হইনি সেটাই আমার ভাগ্য। প্রভা হাসতে হাসতে বলল,
3 বছর ধরে বেচারা তোর প্রেমে পাগল হয়ে আছে, এবার তোর পাগল হওয়ার পালা তিথি। প্রভার কথা শুনে মৃন্ময়ের মুখটা বিবর্ণ হয়ে গেল। শ্রাবণ 3 বছর ধরে তিথিকে ভালোবাসে? তিথিও কি তবে শ্রাবণকে ভালোবাসে? মৃন্ময়ের চোখে জল জমতে শুরু করলো। নেহা হঠাৎ মৃন্ময়ের দিকে তাকালে ওর চোখ মুখের এমন ভাব দেখে কিছুটা অবাক হলো যেন। খানিকটা মৃন্ময়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা আঁচ করতে পেরে রিফাতকে কনুই দিয়ে খোঁচা দিয়ে আস্তে করে বলল, তুই থামবি একটু? মেয়ে মানুষের মতো কি তখন থেকে ফোড়ন কাটছিস? একটু মজা নিচ্ছি, চুপ কর। শ্রাবণকেও থামা। আমার কি ঠেকা? তিথির ঠেকা, ও কি করে সেটা দেখি। কিন্তু মৃন্ময়ের মুখের ভাবটা অন্যরকম, স্পষ্ট বেদনার ছাপ দেখা যাচ্ছে। শ্রাবণ বলল, এই তিথি, ড্রেস যখন ম্যাচ হয়ে গেছে চল আমরা একটা ছবি তুলি। তিথি শ্রাবণকে নেহাত বন্ধুই ভাবে, তাই আপত্তি করার কোনো কারণ দেখল না। শ্রাবণ ছাদের ছবি তুলবে বলায় সবাই ছাদে যেতে উদ্যত হলো। মৃন্ময়ীকেও সাথে নিয়ে যেতে চাইল তিথি, কিন্তু মৃন্ময়ী বলল তার মাথা ধরেছে, এখন ছাদে যেতে পারবে না, রুমে গিয়ে একটু ঘুমাবে। বলেই দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তিথি চিন্তিত হয়ে মৃন্ময়ের পেছন পেছন যেতে চাইল, কিন্তু শ্রাবণ ওকে জোর করে ছাদে নিয়ে চলে গেল। নেহা তখনও দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। বাকিরা সবাই ছাদে চলে গেছে, সে আর ছাদে গেল না। মৃন্ময়ের এমন আচরণ নেহাকে বেশ ভাবাচ্ছে। নেহা মৃন্ময়ীকে খুঁজে দোতলার দিকে গেল। মৃন্ময়ী দোতলার করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে দ্রুত পায়ে যাচ্ছিল। নেহা ডাকলো, মৃন্ময়ী শোনো। মৃন্ময়ের চোখে জল গাল বেয়ে পড়ছে, সে দ্রুত সেটা মুছে নিল। নেহা ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। মৃন্ময়ী ক্ষীণ কণ্ঠে বলল, কিছু বলবেন নেহা আপু? নেহা হেসে বলল, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? নেহার বলার ভঙ্গি দেখে মৃন্ময়ী চমকে তাকালো। না মানে বলছি মাথা ব্যথায় বেশি খারাপ লাগছে কিনা। একটু। কিছুক্ষণ শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। নেহা কিছু বলল না, শুধু হাসলো। মৃন্ময়ী রুমের দিকে যাচ্ছে, নেহা তার সাথে যেতে যেতে বলল, শ্রাবণটা এমনই, সারাক্ষণ মজা করে, তবে খুবই ভালো ছিল। শ্রাবণের প্রশংসা শুনতে মৃন্ময়ের ভালো লাগছিল না, সে চুপচাপ থাকলো। নেহা আবারও বলল, তিথির জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে নিশ্চয়ই শ্রাবণের প্রেমে পড়ে যেত, কিন্তু তিথি বলেই হয়তো আজও শ্রাবণকে অপেক্ষা করতে হচ্ছে। মানে? কিছুটা অবাক হয়ে বলল মৃন্ময়ী। মানে হলো, শ্রাবণের দিক থেকে প্রেম থাকলেও তিথির দিক থেকে বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। ও শ্রাবণকে আমাদের মতোই একজন বন্ধু ভাবে, এর বেশি কিছু না। ঠিক বুঝলাম না, কৌতূহল আটকাতে না পেরে জিজ্ঞেস করলো মৃন্ময়ী। এরপর নেহা মৃন্ময়ীকে সবটা খুলে বলল। নেহার থেকে সব শুনে মৃন্ময়ের বুকটা হালকা হলো যেন। এতক্ষণ মনে হচ্ছিল কোনো ভারী পাথর তার বুকের উপরে তুলে দিয়েছে কেউ। মৃন্ময়ের মুখের থমথমে ভাবটা কাটতে শুরু করেছে। নেহা মুচকি এসে বলল, তোমার মাথা ব্যথা যদি কমে থাকে তাহলে ছাদে এসো, আর নয়তো রুমে লাইট অফ করে শুয়ে থাকো। বলে সে মৃন্ময়ীকে পাশ কাটিয়ে ছাদে চলে গেল। মৃন্ময়ী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। ছাদে লাইটিং করা ছিল বলে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। শ্রাবণ ছাদের রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে তিথিকে তার পাশে দাঁড়াতে বলল। তিথি গিয়ে ওর পাশে দাঁড়ালো। তিথি একটু সরে দাঁড়ালো, কিন্তু ছবি তোলার সময় রিফাত বলল আর একটু কাছে যেতে। শ্রাবণের বাহুর সাথে একটু হেলান দিয়ে দাঁড়ালো তিথি। বেশ কয়েকভাবে ছবি তুলল ওরা। ছবি তোলা শেষে শ্রাবণ একটু আবদারের সুরে বলল, তিথি, তোর যদি কোনো সমস্যা না থাকে ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড দেব। তোর ছেলে মানুষই আর গেল না। দিস, সমস্যা নেই। আচ্ছা তিথি, তুই মৃন্ময়ীর মতো শাড়ি পরে সাজগোজ করলি না কেন? তোকে তাহলে মৃন্ময়ীর থেকেও বেশি সুন্দর লাগতো। সেদিন নাকি প্রেজেন্টেশনে শাড়ি পরে গিয়েছিলি। আমার এমন পোড়া কপাল, আমি সেই দিন যাইনি। খুব ভালো হয়েছে, ভাগ্যিস আসিসনি। হাসতে হাসতে বলল তিথি। সে সময় মৃন্ময়ী এসে উপস্থিত হলো ছাদে। তিথি মৃন্ময়ীকে দেখে ছুটে ওর কাছে গেল। ব্যস্ত ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো মৃন্ময়ী? হঠাৎ তখন চলে গেলে, এখন মাথা ব্যথা নেই তো? মৃন্ময়ী মিষ্টি এসে জবাব দিল, একটু খারাপ লাগছিল, এখন ঠিক আছি। নেহা আর রিফাত মৃন্ময়ীর প্রতি তিথির এমন ব্যাকুলতা দেখে মুচকি মুচকি হাসছে। সবাই মিলে কয়েকটা গ্রুপ পিকচার তোলার পরে ছাদের সোফায় বসলো গল্প করার জন্য। রিফাত তিথির পাশে বসতে গেলে শ্রাবণ বলল, ভাই তুই একটু ওখানে বস। শ্রাবণ তিথির পাশে বসলো।
এবার আর মৃন্ময়ী আগের মতো কষ্ট পেল না। সে নেহার পাশেই বসলো। হঠাৎ শ্রাবণ তিথির চুল থেকে কিছু একটা ছাড়িয়ে নিয়ে ফেললে তিথি জিজ্ঞেস করলো, কি? পাতা, বাতাসের সাথে উড়ে এসেছে মনে হয়। ও আচ্ছা। তিথি একটু হাসল। তিথির হাসিটা যেন শ্রাবণের বুকে গিয়ে বিঁধল। শ্রাবণের মনে আজকে প্রেমের জোয়ার এসেছে। সে শুধুই প্রেম নিবেদনে ব্যস্ত। এই তিথি, একটা গান গানা। গান? আমি ভালো গান পারি না। তুই গা, যেমনই হোক ভালো লাগবে আমার। তিথি বলল, গান তো তুই সব থেকে ভালো গাইতে পারিস, তুই গা। একটু ভেবে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, মৃন্ময়ীও খুব ভালো গান গায়। তাই নাকি? তাহলে আজ দুজনেরই গান শুনবো, দীপ বলল। শ্রাবণ বলল, ঠিক আছে, তবে মৃন্ময়ী আগে গাইবে, কারণ লেডিস ফার্স্ট। মৃন্ময়ী শুরুতে রাজি হলো না। তিথি অনুরোধ করে বলল, একটা গাও না মৃন্ময়ী। তিথির কথাতে আড়ষ্টতা কাটিয়ে নিজেকে রাজি করালো মৃন্ময়ী। সবাই একেবারে চুপচাপ হয়ে রইল। মুখে নিঃশ্বাস সঞ্চার করে মৃন্ময়ী গান ধরল। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি, তুমি ভুলো না আমারি নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তিথি বিমোহিত হয়ে মৃন্ময়ীকে দেখছে। মৃন্ময়ীর আজকের সুরটা একটু বেশি আবেগময় লাগছে। গানটাকে আরো পরিপূর্ণ করে তুলেছে তার অনুভূতি দিয়ে। গান গাইবার সময় মৃন্ময়ীর চোখ বন্ধ করেছিল। সে যদি চোখ মেলে তাকাতো তাহলে দেখত তার প্রিয়তমা অন্য কারো প্রতি নয়, শুধু তার প্রতিই আসক্ত। একেবারে গান শেষ করে মৃন্ময়ের চোখ খুলল। চোখ খুলতেই তিথির মুখটা প্রথমে চোখে পড়ল। মৃন্ময়ের চোখে জল জমে আছে, তা দেখে তিথির মুখের বিমোহিত ভাবটা উধাও হয়ে গেল। তিথির চেহারাও বেদনার ছাপ স্পষ্ট হলো। দীপ বলে উঠল, দারুণ গেয়েছ মৃন্ময়ী, এখন আমাদের শ্রাবণ গান গাইবে। সেও কিন্তু ভীষণ ভালো গান গায়। মৃন্ময়ী চট করে নিজেকে সামলে নিল। একটু হাসার চেষ্টা করলো, কিন্তু তিথির বিচলিত ভাবটা কাটছে না। সে ভাবছে মৃন্ময়ের হঠাৎ করে কি হলো, ওকে এত আপসেট লাগছে কেন। শ্রাবণ এবার গান শুরু করলো। শ্রাবণ সবসময়ই ভালো গায়, তা তিথি জানে। এবারও তার ব্যতিক্রম হলো না। শ্রাবণের গান তাই তিথির কাছে আর আলাদা করে বিশেষ কিছু মনে হয় না। কিন্তু আজ প্রথমবার শ্রাবণের কণ্ঠে গান শুনে মৃন্ময়ীর বিস্ময়ের সীমা রইল না। শ্রাবণের গলায় যেন সৃষ্টিকর্তা সব সুর নিজ হাতে ঢেলে পরিপূর্ণ করে দিয়েছেন। গানের সাথে কেমন একটা করুণ সুর চারপাশে ছড়িয়ে পড়ল। শ্রাবণের গান বিষণ্ণ সুর হয়ে এসে মৃন্ময়ের বুকের ভেতর কোনো এক অচিনপুরের গভীর বিষাদ ছড়িয়ে দিল। হঠাৎ করে মৃন্ময়ের শ্রাবণের জন্য খুব মায়া হলো। একটা প্রেমিক হৃদয় তো আরেকটা প্রেমিক হৃদয়ের আকুতি সবার আগে বুঝতে পারে। গান শেষ হলেও অনেকক্ষণ সেই গানের রেশ মৃন্ময়ের বুকের খুব গভীরে থেকে গেল। সবাই জোরে করতালি দিচ্ছে। রিফাত শ্রাবণের কাঁধে চাপড় মেরে বলল, সেরা গেয়েছিস শ্রাবণ, সেরা। মৃন্ময়ী কিছু বলতে পারল না। সে হতবাক চোখে শ্রাবণ নামের ছেলেটাকে দেখছে। এই ছেলেটাই এতক্ষণ হাসি আনন্দে সবাইকে মাতিয়ে রেখেছিল। তাকে দেখে কে বলবে তারও হৃদয়ের কোনো এক গোপন কুঠুরিতে গভীরতম দুঃখ আছে, যা সে অতি সন্তর্পণে বসে রাখছে বছরের পর বছর। চলবে।